আজ মঙ্গলবার, আজ শুভ নববর্ষ। প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম, নতুন দিন শুরু করলাম। প্রত্যেককে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সারাটা বছর যেন প্রত্যেকের ভালো কাটে। আর এই যে আমার রাধা মাধবের সাজ, শৃঙ্গার সাজ দেখিয়ে দিলাম, যে ড্রেস পরেছে, এই যে এই ড্রেসটা পরানো হয়েছে। এটা একটু কাছ থেকে দেখায়। মাথায় মুকুট, আগে মাধবকে দেখিয়ে নিই, তারপর এই যে মাথায় মুকুট পরিয়েছি, পুরো মানে সোনালি কালারে সাজিয়ে দিয়েছি। এই যে একদম মাথা থেকে পা পর্যন্ত। হাতে দেখো দুখানা আংটি পরিয়ে দিয়েছি, দুই হাতে। আর এই যে চুর, গলায়, কানে, সমস্ত জায়গায় এই দেখো সব জায়গায় পুরো সাজিয়ে দিয়েছি। আর এইখানে কোমর কাচুলি, নিচে ধুতি, ধুতির পুচ্ছটা পায়ের ফাঁক দিয়ে গিয়ে ছড়িয়ে আছে। পায়েও দুটো পরিয়ে দিয়েছি। আর এই যে তোরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার গোবিন্দের সাজ। এইবার রাধারানীর সাজ তোমাদের দেখাই একটু। এই দেখো আমার রাধারানী কি দারুণ সেজেছে, দেখেছ? মাথায় মুকুট, সোনার যদি দিতে পারতাম খুব ভালো হতো। ভাগ্যে যদি কোনোদিন থাকে তাহলে অবশ্যই হবে। এই যে গলায় নেকলেস, এই দেখো নেকলেস, কানের দুল, কপালে টিপ, হাতে পদ্ম। আর এই হাতে একটা কিছু দেব, এখনো দেওয়া হয়নি। গলায় সীতাহার আর নেকলেস, মাজায় কোমর বন্ধনী। আর এই বেনারসি শাড়িতে আজকে নববর্ষে সেজে উঠেছে আমার রাধারানী। তোমাদের কেমন লাগছে জানিও। এবার সারাটা দিন আমার পুজো, ভোগ রান্না সব কিছু চলতেই থাকবে, তোমরা দেখতে থাকো। আর আমি এখন এই যে গোপাল বাবাজিকে এখন আমি স্নান করাবো, করিয়ে নতুন ড্রেস পরাবো। বাকি সব কাজ মোটামুটি হয়ে গেছে। তারপর ভোগটা রান্না করে পুজো। দেখতে থাকো তাহলে। আর আজ এখানে একটা নতুন প্রদীপ দেব, সেটাও দেখতে পাবে। আজকে মঙ্গলবার, শুভ নববর্ষ। নববর্ষের মানে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু জানিয়ে আজকে আমি আবার একটা নতুন দিন শুরু করলাম, নতুন বছর শুরু করলাম, একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে সারাটা দিন আমি কি করি তোমরা সবাই দেখো। আমার রাধা মাধবের সাজ তোমাদের কেমন লাগছে তোমরা দেখো। এখানে পায়েস হলো, পায়েসটা রান্না হয়ে গেছে। কোথায় রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই। ভোগের পায়েস হলো। আর এটা আমি ঠাকুরের জন্য আলাদা করে তুলে রেখে তারপরে এখানে নিয়ে করেছি। দাঁড়াও তোমাদের ঘরটা দেখায়। এই দেখো ঘরের যা অবস্থায়, দেখো এই অবস্থা হয়ে আছে। সব রান্না হবে, তারপর এগুলো সমস্ত গুছিয়ে রেখে তারপরে পুজোয় বসবো। আর এখানে এই দেখো আগে ঠাকুরের জন্য তুলে রেখে দিয়েছি, দিয়ে এখানে দিয়ে তারপরে ওটা ঢেলে দিয়েছি ওখানে। এবার চলো যখনই আসি তখনই একবার করে ঠাকুর দেখে নাও, আমার দেখে নাও। বারান্দায় রান্নার ব্যবস্থা করা হয়েছে। এই দেখো এখানে সমস্ত জোগাড় করে নেওয়া হয়েছে। যে এখানে যা মশলাপাতি সব কিছু আছে। আর এই চাকতা বেলনাটা এনে রাখা হলো। আর আটা মাখা হয়ে গেছে, আটা মাখাটা দেখিয়ে দিই তোমাদের। এই যে আটা মেখে ঢেকে রেখে দিয়েছি। এখন এই আলু ভাজা হচ্ছে, আলুর দম। এটার মধ্যে পনির দিয়ে দেওয়া হবে, একসঙ্গে হয়ে যাবে। এটা নাকি আলাদা করে হবে তাও জানি না। এই আর রান্নাটা বুয়ার বাবা করছে, আমি করছি না। আমি সমস্ত জোগাড় করে দিলাম, হাতে হাতে সব জোগাড় করে দিচ্ছি, কারণ এখানে আমাদের জলের ব্যবস্থা নেই, সেই জন্য। দেখতে থাকো। এই যে এখানে যে টুলটার ওপরে, যেটার উপরে গোপালের খাট দেখলে, সেই টুলের ওপরে গ্যাসের ওভেনটা রেখে তার উপরে কড়াই রেখে, আর এই দেখো এখানে টুল রেখে তার উপরে বসে রান্নাটা করছে। আর এদিকে পায়েস রান্না হয়ে গেছে, ওই যে এখানে কড়াইটা রাখা আছে। বাকি কাজ সমস্ত আমার হয়ে গেছে। আর বাইরে কেমন আওয়াজ দেখো। তাহলে দেখতে থাকো বাকিটা সময়টা কি হয়। এই দেখো রাস্তাটা দেখিয়ে দিই, কিন্তু এই যে দেখা যায় না, এটাই তো সমস্যা। এইখান থেকে দেখা যায়।
পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, এদিকে আর ওদিকে প্ল্যাটফর্ম, এদিকে রাস্তা চলে গেছে। দেখতে থাকো তাহলে। এখানে হচ্ছে আলুর দম, আর এখানে পনির ভাজা আছে, পনিরের আলু সব ভাজা আছে। এখানে আলুর দমটা হচ্ছে, আলুর দমটা হলেই, পনিরটা হলেই আমি এখানে লুচি ভেজে নেব। লুচি ভেজে লুচি আর আলু ভাজা, এই আলু ভাজা না, লুচি করবো, তাহলেই হয়ে যাবে, আর কিছু হবে না। তারপরে এখানেই ফলগুলো বানিয়ে নেব, নিয়ে তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে তারপর ঠাকুরের যা করবো সেগুলো দেখতেই পাবে। এখানে পনিরের, এটা পনিরের মানে আলু দিয়ে পনির দিয়ে একটা হলো ডালনা, আলু পনিরের ডালনা আর কি। এটা হলো এখন, এটা ঠাকুরের জন্য এই বাটিতে করে, ওই বাটিতে, ওই যে ওইখানে বাটি রাখা আছে, তখন বাটিতে তুলে নেবো ঠাকুরের জন্য। তারপর এটা মানে অন্য জায়গায় ঢেলে দেবো। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন বছর, নতুন দিনে তোমাদের সবাইকে আমার ঘরে বাইরে লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারা দিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। এই নববর্ষে আমার রাধা মাধব, গোপাল, গুরুদেব, লোকনাথ বাবা প্রত্যেকের যে সেবা দিয়েছি আমি, সেই সেবাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজো দেওয়া, সেবা দেওয়া, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা যেভাবে পারছি। আর আমি চাইছি যে আমি আমার রাধা মাধবের কাছে, সবার কাছে প্রার্থনা করছি যে প্রত্যেকের যেন এই নতুন বছরটা ভালো কাটে, আর এই নতুন বছরে সবাই যেন মানে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, আরও বেশি গ্রো করে, আর প্রত্যেকে যেন চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, প্রত্যেকে পেমেন্ট পাওয়া শুরু করে, মানে সবার আর কি ভালো হোক, এটাই আমি চাই। তো যারা এতক্ষণ ধরে আমার এই ব্লগটা শুরু থেকে দেখছো, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা পুরো ব্লগটা দেখো, আর যারা করোনি তারাও সাবস্ক্রাইব করো। তো দেখো, শুরু করে দিলাম নতুন দিনের সব কিছু। শুরু তো অনেক আগেই করেছি, এখন যেভাবে শুরু করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার যে পিতলের রাধাকৃষ্ণ আছে, এটা অনেক দিন আগের। তো প্রতি বছর আমি বিশেষ দিনগুলোতে এইভাবে নামাই, ড্রেস চেঞ্জ করাই, সাজাই গোজাই, স্নান করাই, আবার ওদেরকে তুলে শোকেসে রেখে দিই। তো এদের একটা যে বিরাট ইতিহাস আছে, যারা তোমরা পুরনো বন্ধু আমার, তারা অবশ্যই জানো, কারণ ইনাদের সম্পর্কে আর কি আমি অনেক কথা বলেছি। কিন্তু এটা আবার আমি বলছি, কারণ অনেক নতুন বন্ধু আছো যারা আমার ব্লগ আজ থেকেই হয়তো দেখা শুরু করছো বা আজকেই দেখছো। তা তাদেরকে আবারও বলছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে প্রত্যেকটা ভিডিও যখনই আমি দেবো সব প্রথম তোমাদের কাছেই পৌঁছে যায়। প্লিজ, তোমাদের কাছে এটাই অনুরোধ নতুন বছরে। আচ্ছা, তাহলে দেখতে থাকো। আমি এই রাধাকৃষ্ণের ইতিহাসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ইতিহাস, হ্যাঁ, একটা গল্প আছে, যেটা হচ্ছে এই রাধা কৃষ্ণের আগেও আমার যুগল মূর্তি ছিল, যুগল রাধাকৃষ্ণ আরও ছোট ছিল। তা সেগুলো বুবাই যখন খুব ছোট, তখন আমার রাধাকৃষ্ণের শখ বহু দিন থেকে মানে বিয়ের অনেক আগে থেকে আমার রাধাকৃষ্ণের শখ। তখন হয়তো কারোর মাথাতেই মানে কেউ হয়তো পুজোও করতো না, রাধাকৃষ্ণ এইভাবে নিয়ে এসে পুজো ঘরে খুব কম মানুষই করতো, খুব কম। তা কিন্তু আমার সেই সময় থেকে এটা মানে শখ, এটা শখ কেন, শখ নয়, এটা আমার স্বপ্ন, এটা আমার আশা আকাঙ্ক্ষা। কিন্তু মানে সেটারও একটা কারণ আছে, সেটা আমি বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায়। কারণ বলতে কেন এই ইচ্ছেটা আমার এসেছে ভেতরে, সেটা আমি মানে বলতে পারবো না, তাই আমি বলছি না। কিন্তু সেই ইচ্ছে আমার জেগেছে, আমি যখন ক্লাস 6-7 পড়ি, এরকম সময় থেকে সেই ইচ্ছে জেগেছে, মানে ইচ্ছেটা হয়েছে আর কি। সেই কারণে মানে তখন আমাদের বাড়িতে গোপাল ছিল না আমার মনে নেই। গোপাল তো অনেক আছে, আমার মায়ের বাড়িতে গোপাল আছে, কিন্তু রাধাকৃষ্ণ ছিল না। তারপর সেই ইচ্ছে ভেতরে ছিলই, সেই যেহেতু সেটা আমি মানে ভেবেছিলাম, সেই ইচ্ছেটা ভেতরে ছিলই। তারপর যখন শ্বশুর বাড়িতে গেলাম বিয়েটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়েছে, সবাই জানো,
তা শ্বশুরবাড়ি গেলাম, সেখানে গিয়ে দেখলাম শাশুড়ির কোনো ঠাকুর নেই। আমার জেঠি শাশুড়ি আর শাশুড়ি মানে আমার শ্বশুরের 2 ভাই, তাই শাশুড়ির আমার মানে ঠাকুমা শাশুড়ি থাকতো আমার জেঠি শাশুড়ির বাড়িতে। তো জেঠি শাশুড়ির ঘরেই ঠাকুমার যে ঘর ছিল, ঠাকুমা শাশুড়ি আর কি, ঠাকুমার কথা বলছি, সেই ঘরে ঠাকুর ছিল। সে যেহেতু শাশুড়ির মানে ঠাকুমা শাশুড়ির ঠাকুর আছে, পুজো করে, সেহেতু আমার শাশুড়ির কোনো ঠাকুর পুজো করতো না আলাদা হয়ে আসার পর, মানে ওইখান থেকে জেঠি শাশুড়িদের থেকে আলাদা হওয়ার পরে আর পুজো করতো না আমার শাশুড়ি। আর তাছাড়া সংসারে প্রচুর কাজ, পুজোও করতো না। এবার এইখানে শ্বশুরবাড়ি আসার পর আমার মনে হলো যে ঘরে অন্তত একটা ঠাকুর থাকা দরকার, সেই থেকে ঘরে ঠাকুর শুরু হলো। কিন্তু অন্য কোনো ঠাকুর তো মানে কি ঠাকুর পাতবো, মানে আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী ঠাকুর নেই, এরা মানে রাধাকৃষ্ণ পুজোই করে আর কি, মানে ছবি টবি দেখতাম, তাই আমার ঠাকুর শাশুড়ির ঘরেও তাই ছিল, কিন্তু লক্ষ্মী ছিল না। তাহলে কি ঠাকুর পাতবো? তখন আমি বললাম যে তাহলে ছোট ছোট রাধাকৃষ্ণ পিতলের নিয়ে আসি, বলে নবদ্বীপ থেকে ছোট দুটো রাধাকৃষ্ণ নিয়ে এসে পুজো শুরু করলাম। কিন্তু ওই যে সিংহাসনে যখন রাখা ছিল সেই ঠাকুর, সিংহাসন মানে ছোট্ট একটা ইয়ে ছিল, তো সেখানে যখন সেই ঠাকুর রাখা ছিল, সেই ঠাকুর যতদিন বুবাই হয়নি বা বুবাই ছোট মানে হয়নি আর কি, ততদিন সে ঠাকুর আমি রাখতে পেরেছি। বুবাই হওয়ার পরও যতদিনও মানে হাঁটাচলা করতে শেখেনি আর কি, হামা দেওয়া শেখেনি, ততদিনও আমি সে ঠাকুর রাখতে পেরেছি। যখন থেকে ও হামা দেওয়া শুরু করলো তখন আর সে ঠাকুর রাখতে পারলাম না। ঠাকুর তুলে নিয়ে চলে আসতো, শুধু তুলে নিয়ে চলে আসা নয়, ও তুলে নিয়ে এসে সেখানে তার উপরে উঠেও বসে থাকতো, মানে ওটা ওর খেলা আর কি, খেলার জিনিস। তখন আমি দেখলাম এইভাবে মানে এরকমভাবে রাখার থেকে তুলে রাখি, এখন ও একটু বড় হোক তারপর পুজো করব। তো সেই ঠাকুর আমি তুলে রাখলাম। তুলে রাখার পরে আমার মা বাবা একদিন বেড়াতে এলো, বেড়াতে আসার পর বলছে, তুই পুজো করা ঠাকুর ওইভাবে তুলে রেখেছিস আলমারির মধ্যে? সে আমি কাপড়ে মুড়িয়ে প্লাস্টিকে করে সুন্দর করেই রেখেছিলাম। বলছে, পুজো করা ঠাকুর ওইভাবে মুড়ে রেখে দিয়েছিস? তখন আমি বললাম যে কি করব, ওইভাবে বুবাই যেটা করে তার থেকে ঠাকুর তুলে রাখাই ভালো, তাই বললাম। তো ঠিক আছে, তাই বলে তখন আমি বললাম যে সে তাহলে তুমি যদি নিয়ে গিয়ে পুজো করতে পারো তাহলে তুমি নিয়ে যাও, আমি এখানে এখন এইভাবেই থাকবে, ও যতদিন ওর জ্ঞান বুদ্ধি না হবে ততদিন আমি পারবো না। তারপরে মা বললো, তাহলে দে, আমি পুজো করব, অত সুন্দর ঠাকুর, মারও পুজো করবে। তখন আমি দেখলাম যে তাহলে পুজো যদি করে তো করুক, নিয়ে যাক। এবার সেই ঠাকুর মাকে দিয়ে দিলাম, কারণ আমার শাশুড়ি অত নিয়ে ধৈর্য নিয়ে পুজো করতে পারবে না, কারণ শাশুড়ি বাইরে প্রচুর গরু বাছুর হ্যান ত্যান, এত কাজের মধ্যে ওই পুজো করতে পারতো না, ওটা আমাকেই করতে হতো। তো যেহেতু আমি পুজোটা শুরু করেছিলাম তাই পুজোটা আমিই করতাম, শাশুড়ি করতেন না। শাশুড়ি তো ঘরে ঠাকুরই ছিল না, করতো না, আমি করতাম। তখন আমি নিয়ে গিয়ে ইয়েকে দিলাম, মাকে দিয়ে দিলাম। মা তখন সেই ঠাকুর পুজো করতে লাগলো। তারপর বুবাই বড় হলো, আমার আবার তো সেই সুপ্ত ইচ্ছা জেগে উঠলো, আমার তো ঠাকুর নেই ঘরে, আর বারবার মার বাড়িতে যেতাম, ঠাকুর দেখতাম, দেখে আমার আবার মাথার মধ্যে এবার তো বুবাই বড় হয়েছে, এবার তো পুজো করা যায়। কিন্তু এবার কি করলাম, যতই বড় হোক তবুও ওর সেই ছেলে মানুষই স্বভাবটা মানে গিয়েছিল না। তারপরে আমি দেখলাম তাহলে এবার ঠাকুর আমি উঁচুতে রাখবো বলে একটা কাঠের মানে বেদি টাইপের তৈরি করে দেওয়ালের সঙ্গে সেটাকে সেট করে দিলাম। দিয়ে এই যে কৃষ্ণ আমি স্নান করাচ্ছি দেখছো, সেই কৃষ্ণ তখনকার দিনে মানে বিশাল বড় ঠাকুর আর কি, সেই মানে তখন সব যে আসতো সেই দেখে বলতো, বাবা এত বড় ঠাকুর, এরকম বলতো, মানে ওই ঠাকুরই তখন কত বড়। বড় হোক আর ছোট হোক, ঠাকুর সবই সমান, মাপে যত বড়ই হোক আর যত ছোটই হোক, ভেতরের যে ভক্তি সেটা সবই সমান, ছোটতেও যে ভক্তি, বড়তেও সেই ভক্তি, না থাকলেও সেই ভক্তি, সামনে না থাকলেও যদি মনে মনে কল্পনা করে নেওয়া যায় সেটাও সেই ভক্তি। কিন্তু আমাদের সে ক্ষমতা অত নেই যে সামনে থাকবে না অথচ মনে মনে কল্পনা করে সেই ভক্তি প্রকাশ করব, অত ক্ষমতা আমার ভেতরে অত ক্ষমতা নেই। তাই সামনে নিয়ে এসে যেটুকু করা যায় সেটুকুতেই হয় আর কি। আর কি ভক্তি আছে কি ভাব আছে নিজেও জানি না, আদৌ আছে কি তাও জানি না, এগুলো করি তাই। তা সেটাই আর কি। তারপরে তখন আবার নবদ্বীপ থেকে শুধু কৃষ্ণই কিনে নিয়ে আসলাম। আমি দেখলাম রাধা কৃষ্ণ রাখার তো জায়গা নেই, খুব ছোট্ট জায়গা, শুধু কৃষ্ণই কিনে নিয়ে আসলাম। কৃষ্ণ কিনে নিয়ে আসার পর সেই শুধু মানে একা কৃষ্ণই পুজো করতাম, আর সবার মুখে একই কথা শুনতাম, একা কৃষ্ণ পুজো করতে নেই, একা কৃষ্ণ পুজো করতে নেই, যুগল মূর্তি না হলে পুজো করতে নেই, এরকম। কিন্তু আমার তো সেই, আমি যখন কেউ বলতাম আমি বলতাম, আমি রাধা, আমি মীরা, আমিই পুজো করি।
কৃষ্ণেরই সেবা করি, এরকম বলতাম। বলতে বলতে তারপরে যখন বহরমপুরে চলে আসলাম, ওখান থেকে তো ঠাকুর তো নিয়ে আসলাম, তখন মা মানে তখন এখানে বহরমপুরে এসে আরও সবাই বলতে লাগলো। ওখানে অত মানে লোকে কত কি জানতো না জানতো, অত লোকে বলতো না সেরমভাবে, কিন্তু বহরমপুরে আসার পর সবাই বলতে লাগলো। তখন আমি কি করলাম, মাকে বললাম, মা তো সেই নবদ্বীপ থেকে রাধারানীকে নিয়ে এসে দিলেন। সেই রাধারানী আর কৃষ্ণ সেই তখন পুজো করতে শুরু করলাম। তখন পাথরের একটা সিংহাসনও কিনেছিলাম মানে গিফট পেয়েছিল আর কি, গিফট করেছিল যে পাথরের সিংহাসন, একটা পাথরের দোকান থেকে কী কী সব নেওয়া হয়েছিল, তা ওই একটা সিংহাসন, ছোট্ট সিংহাসন একটা গিফট করেছিল। তো যেহেতু পাথরের সিংহাসন গিফট করেছে, তাই সেই সিংহাসনেই আমি এই রাধাকৃষ্ণ রাখতাম। কিছুদিন রাখার পরে দেখলাম যে জায়গার বড্ড অভাব। তাও পর্যন্ত ছিল, যতদিন আমি কৃষ্ণনগর চলে না গিয়েছিলাম ততদিন পর্যন্ত নিচেই মানে ওই সিংহাসনে রেখেই পুজো করতাম। তারপর যখন আমরা ওখান থেকে মানে বহরমপুর থেকে কৃষ্ণনগর চলে গেলাম বিভিন্ন কারণে, সে গল্প বলবো পরে আবার, যারা নতুন তাদের জন্যে, পুরনোরা সবাই জানো। তো যখন আমরা বহরমপুর থেকে কৃষ্ণনগর চলে গেলাম, তো কৃষ্ণনগরে 1 মাস মাত্র ছিলাম প্রথমবার। বুবাই চাকরিতে চলে গেল, আর আমি 1 মাস মাত্র কৃষ্ণনগরে থাকার পর আবার বহরমপুরে 1 মাস পর সেই বাড়িতেই আবার ভাড়ায় চলে এসেছিলাম জিনিসপত্র নিয়ে। ওই কাকিমা বলেছিল হ্যাঁ চলে এসো, আমার ঘর ফাঁকাই আছে, সেখানে চলে আসলাম। সেখানে চলে আসার পরে মানে আবার বহরমপুরে চলে আসার পরে আমি আর ঠাকুর পাতলাম না, তার কারণ কৃষ্ণনগরে জায়গা ছিল না সেভাবে, তাই কৃষ্ণনগরে গিয়ে আমি আর ঠাকুর বসাইনি। ঠাকুর আবার ওরকমভাবে জড়িয়ে টড়িয়ে আলমারিতে রেখে দিয়েছিলাম। আর তখনই ভেবেছিলাম যে যেদিন দিন দেবে, যেদিন জায়গা দেবে, সেই দিন আমি তোমাদের আবার বসাবো। তা আবার এখন তারপরে কৃষ্ণনগর বহরমপুরে চলে আসার পর তখনও ওরকমভাবে আলমারিতেই বন্দি ছিল। তারপর আলমারি থেকে মানে যখন আবার কৃষ্ণনগর মানে বহরমপুর কৃষ্ণনগর এই সমস্ত করার পর কলকাতার পুরনো ফ্ল্যাটে আসলাম, তখনও আলমারিতে বন্দি ছিল। প্রথম ঠাকুর দুটোই মাকে দিয়ে দিলাম, দ্বিতীয় ঠাকুর দুটো সেই আলমারিতে বন্দিই ছিল। তারপর যখন এই ফ্ল্যাটটা নেওয়া হলো, তখন ওই যে মুখে বলেছিলাম, আমি এটাই লক্ষ্য করলাম, দিয়ে ওই যে মুখে বলেছিলাম যে যেদিন জায়গা দেবে সেদিন রাখবো, জায়গা নিজের মতো নিজেই করে নিয়ে ওই দেখো এখন ওইভাবে শোকেসে সাজিয়ে রাখি। মানে একসঙ্গে দুটো ঠাকুর তো পুজো করা অত সম্ভব নয়, তাই ছোট পিতলের ঠাকুর সাজিয়ে রাখি, যখন যখন দরকার তখন নামাই বিশেষ বিশেষ দিনে। প্রতিদিন তো ধূপ দেখানোর সময় ধূপ দেখানোই হয়। এই হচ্ছে আমার এই পিতলের রাধাকৃষ্ণের ইতিহাস। আর তারপরে মনে যে ইচ্ছা ছিল যে আমি পাথরের রাধাকৃষ্ণ নেব, সেই ইচ্ছাটাও পূরণ করলাম, করে পাথরের রাধাকৃষ্ণ নিয়ে এই ঘরে রাখা হলো। এটাই হচ্ছে মানে এই রাধাকৃষ্ণ রাখার মানে ইতিহাস। তাই রাধা মাধবকে নিয়ে এসে আমি এখানে বসিয়েছি, পুজো করছি। এটাই এখন, আর এখনই আমার সময়, কারণ এই সময়টাই আমি এইভাবে ব্যবহার করছি। আর এছাড়া আমার আর এখন সেরকম কোনো দায়িত্ব নেই, কোনো মানে কোনো বাড়তি দায়িত্ব যে মানুষ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সেই ব্যাপারটা এখন আমার নেই। এখন ফ্রিভাবে আমি এগুলো করতে পারি। আর আগে যদি আমি নিতাম তাহলে ফ্রিভাবে এইগুলো আমি করতে পারতাম না, যে এখন যেটা দেখছো যেভাবে করছি সেভাবে আমি পারতাম না। তাই তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে আমার গোপাল বাবাজিকে স্নান, তার আসন চেঞ্জ করা, গুরুদেবের সমস্ত কিছু হয়ে গেল। এখন ফলগুলো বানিয়ে নিচ্ছি। ফল বানিয়ে নিয়ে আমি চলে যাব, ভোগ সাজাবো, প্রদীপ সাজাবো, ঠাকুরকে মালা পরাবো, অনেক কাজ বাকি আছে। সেই কাজগুলো মানে একের পর এক করতে থাকবো, তোমরা দেখবে। আর ফলগুলো এখান থেকেই আমি বানিয়ে নিয়ে যাচ্ছি, আর যেগুলো হয়েছে সেগুলো তো আলাদা করে তুলে রাখা আছে, সেগুলো সব সাজাতে সময় লাগবে। পুরোটা মানে করেছি, ভালো লেগেছে। আর আমাকে বুয়ারবা বলছে একটু তাড়াতাড়ি করো, আমরা যে দেখো পুজো তাড়াতাড়ি হবে না। দিয়ে আমি একটু রেগেই গেলাম যে তাড়াহুড়ো করবে না, আমার তাড়াহুড়ো করলে আমি পারবো না, আমি ধীরে সুস্থে করছি, আমি ধীরে সুস্থেই, এটাতেই আমার আনন্দ। ও না খেয়ে বসে আছে আমার জন্য, তুমি খেয়ে নাও, তোমাকে না খেয়ে থাকতে হবে না, তুমি খেয়ে নাও, আমি করে নেবো, আমার কোনো অসুবিধা নেই। আমার সারাদিন না খেলেও খিদে পায় না, আমার সত্যি কিছু অসুবিধা নেই, আমার ভালো লাগছে, ভালো লাগছে বলেই করছি। ভালো যদি না লাগতো আমি সত্যিই করতে পারতাম না। এগুলো অনেক দিন থেকে ভেবে রেখেছি নববর্ষে আমি এই কাজটা করব। এবার সেই ভাবনাটা থেকে আমি সরি কী করে? তুমি যতই তাড়াহুড়ো করতে বলো, আমি তাড়াহুড়ো করে পুজোটা কি করে করব? আমার তো একটা
মানসিক ইচ্ছা আছে যে আমি এইভাবে করব পুজোটা, এইভাবে সুন্দর করে করব। আর এই দেখো ফল ভোগগুলো মানে বানিয়ে নিয়ে এসে এখানে সব ভোগ সাজিয়ে নিচ্ছি, যেগুলো মোটামুটি মানে রেডি করাই ছিল, শুধু মানে সাজিয়ে নেওয়া হচ্ছে আর কি সব থালায়। আর এগুলো এক জায়গাতেই আমি বানিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন ভোগগুলো থালায় থালায় তুলে দেব। তা এরপরে মালা পরানো, প্রদীপ গোছানো সব পরপর কাজ আছে, দেখতেই থাকবে, পরপর হতেই থাকবে। এইভাবে সারাটা দিন কাটবে, আমার ভীষণ ভালো লাগছে। ফল ভোগগুলো বানিয়ে মানে সাজিয়ে নিয়ে তারপর পরপর সমস্ত থালায় মানে সমস্তগুলো পরপর যেখানে যেখানে রাখা সেখানে সেখানে রেখে তারপর সব মানে আগে মালাটালাগুলো পরিয়ে নিই, মালাগুলো পরিয়ে তারপরে ভোগগুলো সব আমি জায়গায় জায়গায় দিয়ে দেব। কিন্তু আমার যেটা সমস্যা হয়েছে, আমি রাধা মাধবের জন্য যে উঁচু জায়গায় ভোগ দিচ্ছি, আমার এই সমস্ত ঠাকুরের জন্যেও, আমার গোপাল বাবাজি, গুরুদেব, লোকনাথ বাবা, মহাদেব, এদের জন্য আমার একটু উঁচু জায়গায় ভোগ দেওয়ার ইচ্ছে আছে। তা আমি ভেবেছি এই উঁচু জায়গাটা তৈরি করিয়ে নেব, আর সেটা ফোল্ডিং করিয়ে নেব স্ট্যান্ড দিয়ে, যাতে আমি ওটা ফোল্ডিং করে মানে এক সাইডে রেখে দিতে পারি। প্রতিদিন নয়, বিশেষ দিন যেগুলো হবে সেদিন তো অনেকটা করে ভোগ দেওয়া লাগে, আর সেগুলো দেওয়ার সময় ওই নিচে দিলে দেখতে ভালো লাগে না। তাই আমি স্ট্যান্ড দেওয়ার টুল দুটো তিনটে একসঙ্গে বানিয়ে নেব, যাতে আমার ওই জায়গায় এঁটে যায়। তাহলে দুটো যদি আমি বানিয়ে নিই, তিনটে বানাতে হবে মাপ মতো, খুব মানে ছোট ছোট তিনটে বানাতে হবে। বড় করে একসঙ্গে অনেকটা বড় করে বানালে এক জায়গায় পুরোটা এঁটে যাবে, হয়তো দুটো করলেই হয়ে যাবে জায়গাতে। এরকমভাবে দুটো সেট ঠিক করে নেব, নিয়ে তার ওপরে আমি ভোগগুলো দেব, তাহলে পরে সুবিধা হবে দেওয়া। না হলে এইভাবে নিচে দিতে খুব অসুবিধা হয়, বিশেষ করে এই সব দিনগুলো। বড় পুজো যখন হয় তখন তো নিচেই দিতে হবে, কিছু করার নেই। কিন্তু যখন এরকমভাবে আমি সাধারণভাবে নিজে ঘরে করি, তখন এই মানে ভোগগুলো একজনকে ওপরে দেওয়া একজনকে নিচে দেওয়া কেমন একটা লাগে। তা সেই কারণে এগুলো আমি মানে ওপরে দেওয়ার জন্যই করে নেব। কিন্তু সেটা সময় সাপেক্ষ, সবই আস্তে আস্তে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার ঠাকুর মন্দিরে আরও লাইট লাগানো হয়েছে, সব কিছু হচ্ছে, তা সবই পরপর হতে থাকবে। দেখো এখন মিষ্টিগুলো সমস্ত দিয়ে দিলাম, যা মিষ্টি, লাড্ডু, সন্দেশ যা নিয়ে এসেছে, বাতাসা, সব কিছু ভোগের থালায় সাজিয়ে নিয়ে এবার উঠে গিয়ে আমি আগে প্রদীপটাকে রেডি করে নিচ্ছি। এই দেখো আজকে যে প্রদীপ তোমরা দেখছো, সেই প্রদীপ কিন্তু আমি নতুন যেটা কিনে নিয়ে এসেছি, বললাম না পয়লা বৈশাখে নতুন প্রদীপ দেব। আর এই পঞ্চপ্রদীপটা বের করলাম, যে পঞ্চপ্রদীপটাও নতুন মানে দিয়ে আমি আর কি আর একটু আরতি করব। আমার আরও দুটো জিনিস কেনার ইচ্ছে আছে, একটা হচ্ছে চামর, দুটো নয়, হ্যাঁ একটা চামর আর একটা পাখা তো আছেই, চামর আর এই দিয়ে মানে আরতি করার ইচ্ছে আছে, চামর একটা কিনবো। তা আর এই দেখো মালাগুলো সব তুলে নিচ্ছি। এর আগের দিন মালাগুলো খুব একটা ভালো ছিল না, আজকের মালাগুলো বেশ সুন্দর আছে, খুব সুন্দর মালা। আর আজকে আমি প্যাকেট থেকে মালাগুলো আগে বের করিনি, এর আগের দিন আমি প্যাকেট থেকে মালাগুলো বের করে ফেলেছিলাম, দিয়ে ভীষণ সমস্যা হয়েছিল। হাওয়া, ফ্যান চলছিল, ফ্যানের হাওয়ায় জল শুকিয়ে মালাগুলো এমনিতেই তো একটুখানি মানে খুব একটা ভালো ছিল না, একটু বাসি ছিল মনে হয় দোকানের, কিন্তু আমরা নিয়ে এসেছিলাম দিনের দিনই। যেহেতু মালাগুলো বাসি ছিল সেই কারণে মানে হচ্ছে আরোই হাওয়া লেগে শুকিয়ে গিয়েছিল। তা আজকে মালাগুলো আর বাসি নেই, আজকের মালাগুলো বেশ টাটকা, একদম সুন্দর টাটকা মালা আজকের মালাটা। প্রত্যেকটা মালাই খুব সুন্দর ছিল। তো মালাগুলো আমি দেখো পরিয়ে নিচ্ছি, সবার গলায় মালা পরিয়ে দিচ্ছি। আর সেই জন্য আজকে প্যাকেট থেকে বের করিনি, প্যাকেটের ভেতরেই ছিল, কারণ আমি জানি ফ্যান চলবেই, কারণ এত গরমে ফ্যান ছাড়া থাকা মানে এতক্ষণ ধরে ঠাকুর ঘরে থাকা সম্ভব নয়। শীতের সময় যতটা সহজভাবে সব কিছু হয়, আর মালাগুলো শীতের সময় অনেকক্ষণ থাকে, কিন্তু গরমের সময় অতক্ষণ থাকে না। তা আজকে দেখো সমস্ত মালা পরিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি সব ভোগ দেব, প্রদীপ ঠিক করব। মালা পরানোর আগে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, মানে দিয়ে এইগুলো করে সব কিছু করে মানে প্রদীপ সব জ্বালানো হয়ে গেছে, সব রেডি করে দেখে নিয়েছো। এই দেখো মালাগুলো পরিয়ে দিই, তারপর ভোগ দেওয়ার আগে প্রদীপ জ্বালিয়ে নেব। এই যে প্রত্যেককে মালা পরিয়ে দিয়েছি, কি ভালো লাগে। মালাটা প্রথমে এরকমভাবে দিলাম, দিয়ে দেখছি যে না, মালাটা এইভাবে না দিয়ে দুজনের মানে একটা মালা দুজনের ইয়েতে যদি একসঙ্গে লাগিয়ে দেওয়া যায় তাহলে বেশ ভালো হবে। রাধারানীর হাতের সঙ্গে এই মালাটা তুলে দিলাম, তো দেখছি যে সত্যি এটা এরকমভাবে দিয়েই বেশি ভালো লাগছে।
এরমভাবে মালাটা দিয়ে খুব বেশি ভালো লাগছে, এটাই বেশি সুন্দর লাগছে। আর এটা বাঁশির জন্য নিয়ে এসছে, বাঁশিতে মালা দিয়ে দিলাম। বাঁশির মালাটা বিরাট বড় হয়েছে, অনেকটা বড়, আর একটু ছোট হলে ভালো হতো, বা এটা যদি কেটে দুটো করে দেওয়া যেত তাহলে আরো ভালো হতো। এবার ভোগগুলো সমস্ত দিয়ে দিলাম। ভোগ দেওয়ার পর ফুল দেব, ফুল দেওয়ার পর আরতি করব, তোমরা দেখবে আরতি করছি। আরতি আমার ওই যে বললাম একটা চামড় আর একটা পাখাটা ছিল, পাখাটা বের করলাম না, কিন্তু চামড় দিয়ে এই যে প্রদীপ জ্বালিয়ে রেডি করে নিচ্ছি। এবার মালা পরানোর আগে প্রদীপটা জ্বালিয়ে নিলে ভালো হতো, কিন্তু মানে দেরি হয়ে গেল। প্রদীপ রেডি করে নিয়েছিলাম, কিন্তু জ্বালানো হলো পরে, হলো ব্যাপার। আমি দেখলাম যে এতক্ষণ ধরে প্রদীপ জ্বালিয়ে রাখবো, আর ওই ধূপকাঠি জ্বালাতে প্রচণ্ড ধোঁয়া হয়ে যায়, আর বাইরের জানলা তো সেভাবে খোলা যায় না, ঘরের মধ্যে এত ধোঁয়া হয়ে যায় মূর্তিগুলো সব কালো হয়ে যাবে। এমনিই বলেছে ধূপের ধোঁয়া যেন বেশি না লাগে, তাহলে খুব কালো হয়ে যায়। অবশ্য এসে পরিষ্কার করে দিয়ে যাবে এরকম কথা বলেছে, অসুবিধা নেই, কিন্তু তবুও যতটা সাবধানে রাখা যায়। আরতি শুরু করে দিলাম, পুজো হয়ে গেলে এবার আরতি শুরু করে দিলাম। প্রদীপের থালাটাও রেডি করে নিয়েছি, নিয়ে দেখো এখনো ঘন্টা বাজানোটা সরগরম হয়নি। আর একটা সমস্যা হচ্ছে ঘন্টা মানে প্যাঁচটা খুলে যাচ্ছে। ভালো ক্যামেরার দরকার, আমাদের ক্যামেরার বড্ড অভাব, মোবাইলে এর থেকে ভালো হচ্ছে না। আজকে এই নববর্ষের পুজো আমার এতক্ষণে শেষ হলো। আর এই দেখো এইভাবে সাজিয়েছি, এমনি সাধারণভাবেই সাজিয়েছি। ফুলের মালা পরিয়েছি অনেকগুলো, এই দেখো এদিক দিয়ে ওদিক দিয়ে অনেক মালা পরিয়েছি। এই দেখো কেমন লাগছে রাধা মাধবকে বলবে। ভোগ দর্শন করিয়ে দিলাম, যে গোপাল বাবাজি সবাইকে দেখিয়ে দিলাম। গুরুদেব নতুন পাতলাম একটা আসন, আর এই যে লোকনাথ বাবা, আর এই মহাদেব, প্রদীপের থালা, সব এরকম আচ্ছা এখন আপাতত এরকমই থাক। দেখো যুগল মূর্তি দর্শন করো, আমি যেভাবে পুজো করলাম তোমাদের কেমন লাগলো পুরো পুজোটা আমাকে বলবে। আর ভাগ্যি এরা বাড়িতে ছিল, তাই ভিডিওটা দুজনে মিলে করেছে, বুবাইয়ের বাবা বুবাই দুজনে মিলে ভিডিও করেছে বলে আমার অনেকটা সুবিধা হয়েছে, না হলে আমি আজকে কোনো ভিডিওই করতে পারতাম না। যদি ওরা দুজন না থাকতো বা ওরা দুজন ভিডিও না করে দিত, তাহলে আমি কিচ্ছু শেয়ার করতে পারতাম না তোমাদের সঙ্গে। আমাকে ভিডিও করতে হবে এই ব্যাপারটা মানে ভাবতে হয়নি, আমি যেমনভাবে পুজো করেছি তেমনভাবেই ওরা ভিডিও করেছে, ওদের মতো করে ওরা ভিডিওটা করেছে। যদিও ক্যামেরাম্যান যদি হতো, ভালো ক্যামেরাম্যান থাকলে আরও ভালো হতো ভিডিও, কিন্তু অত ভালো ভিডিও হয়নি, যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
আশা করছি এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে আছো তাদের প্রত্যেকের মানে ভালো লেগেছে, রাধা মাধবকে খুব ভালো লেগেছে। তোমরা রাধা মাধব দর্শন করলে কেমন লাগছে জানাবে, কেমন লাগলো জানাবে। তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমি প্রতিদিন এই ধরনের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আলাদা করে যে সৌন্দর্য বলার কিছু নেই, আর ভাবাও যায় না যে আলাদা করে কি সৌন্দর্য বলবো। যতই যেমনই হোক, এদের আলাদা করে কোনো সৌন্দর্য বলার মতো কিছু নেই। সত্যি অপরূপ দৃশ্য, এ কি অপরূপ রূপ মাধুরী, সত্যি কি অপরূপ রূপ মাধুরী। এই রূপ দেখে শেষ হয় না, দেখে শেষ হয় না। যতই দেখি ততই মন ভরে না, মনে হয় আরও বোধহয় দেখে যায়, আরও দেখে যায়। আমি যে কতবার এই ঘরে ছুটে ছুটে আসি, কতবার দেখতে থাকি তার ঠিক নেই। আশা করছি তোমাদের প্রত্যেকের ভীষণ 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 ভালো লেগেছে। পুরো স্বর্ণালী কালারে সাজিয়ে দিয়েছি, স্বর্ণালঙ্কার নয়, সোনালি কালারে সাজিয়ে দিয়েছি রাধা মাধবকে। মনোমুগ্ধকর দৃশ্য। কেমন লাগলো প্রত্যেকে জানাবে, ভিডিওটা কেমন লাগলো সেটাই প্রত্যেকে জানাবে। ঠাকুর তো সুন্দর, তাদেরকে আর আলাদাভাবে সুন্দর বলা বা না বলার কোনো কিছু হয় না। আর এই যে আমার সেই পিতলের রাধাকৃষ্ণ, যাদেরকে স্নান করালাম, সেই রাধাকৃষ্ণ, এটা আমি এদেরকে আমি এখানেই রাখি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।